ভাগ্যরেখা ধারাবাহিকের 463 নম্বর পর্বটি পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভয় রোশনির দিকে আঙুল তুলে বলে, রোশনি, আরেকবার যদি তুমি শ্রদ্ধাকে দেবী বলে ডাকো তাহলে যতবার তুমি ডাকবে ততবার তোমার গায়ে আমি হাত তুলব। এসব কিছু শোনার পর তখনই রোশনির মাথায় আকাশ ভেঙে পড়ে। কিছুক্ষণ পরই অভয়ের মা সেখানে চলে আসে। অভয়ের দিকে তাকিয়ে তখন বলে, অভয়, মুখ সামনে কথা বল, অনেকক্ষণ যাবৎ তোর কথাগুলো আমি শুনছি। এই বলে তখন অভয়ের গালে চর মেরে দেয় অভয়ের মা। আর এইসব কিছু দেখে চমকে ওঠে শ্রদ্ধা। এদিকে শ্রদ্ধা কোনো কিছুই বলতে পারছে না। এদিকে অভয়ের মা অভয়কে তখন বলে, দেখ অভয়, আমি তোকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, তুই কোনোভাবেই যদি শ্রদ্ধা দেবীর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা তোকে স্পষ্ট জানিয়ে দিলাম। এই কথা শোনার পর অভয় তখন রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তখনই আরতি আর কীর্তি আর পিসিমণি সকলে তখন হাত জোর করে শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। দেবী শ্রদ্ধা, আমাদেরকে ক্ষমা করে দিবেন, অভয় যে কাজটা করেছে আপনার সঙ্গে বেয়াদবি করেছে, কিছু মনে করবেন না। এই কথা শোনার পর তখনই আরও চমকে ওঠে শ্রদ্ধা। শ্রদ্ধার মাথায় আকাশ ভেঙে পড়ে, এখন কি করবে? এসব কিছু দেখে বরুণ ভীষণ রকম রেগে যায়। কীর্তিকে তখন বলে, কীর্তি, আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কীর্তিকে টান দিয়ে ধরে তাকে আলাদা ঘরে নিয়ে চলে যায়। কীর্তিকে তখন প্রশ্ন করে, কীর্তি, তার মানে কি তুমি এসব কিছু করছো না? কেন জানি মনে হচ্ছে রোশনির সঙ্গে হাত মিলিয়ে তুমি এই কাজটা করেছো। একটা জিনিস আমি বুঝতে পারছি না, তুমি তো কখনো তো শ্রদ্ধাকে আপন বলে মনে করো, আজকে তুমি শ্রদ্ধাকে এতটা ভক্তি করতে শিখে গিয়েছো, তাকে তুমি দেবী মানতে শিখে গিয়েছো, কিন্তু সেটা কেন করছো আমি বুঝতে পারছি না। কিন্তু আমার সন্দেহ হচ্ছে তুমি কোনোভাবে ওই রোশনির সঙ্গে হাত মিলিয়ে এসব কিছু করছো না তো? তুমি তো এর আগে কখনো শ্রদ্ধার ভালো চাওনি, হঠাৎ করে কি এমন হয়ে গেল তুমি এতটাই বদলে গেলে? এই কথা শোনার পর তখনই বরুণের দিকে তাকিয়ে কীর্তি বলে, শ্রদ্ধা দেবীর আসল পরিচয় জানতাম না আর সেজন্য তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। বরুণ তখন বলে, কীর্তি, তুমি মিথ্যে কথা বলছো, তোমাকে আমি হারে হারে চিনি, তোমাকে খুব ভালো করে চিনি, তুমি আমাকে এইসব কিছু বোঝাতে এসো না, তার মানে কি তুমি এত কিছু করছো নাকি? তখনই কীর্তি রেগে গিয়ে বলে, হ্যাঁ আমি করছি। কি করবে তুমি? কি করবেটা কি? ভুলে গেছো নাকি সব কিছু? শ্রদ্ধা আমাদের জীবনটা শেষ করে দিয়েছে, এখন তুমি তোমার চাকরি ফিরে পেয়েছো, এখন আমি কোনোভাবেই শ্রদ্ধাকে ছাড়বো না, তাকে উচিত শিক্ষা দিব, আমি পুরনো বদলা নিব। তখনই বরুণ বলে, তুমি পুরনো বদলা নিতে তুমি তোমার বোনকে এভাবে একটা শিক্ষা দিবে, তাকে তুমি বাড়ি থেকে বের করে দিবে? এটা কোনোভাবেই হতে পারে না। কীর্তি তখন বলে, এটাই হওয়া দরকার শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধা কি করেছে শ্রদ্ধাকে বুঝিয়ে দেব, এই কীর্তি কি জিনিস তুমি শুধু দেখতে থাকো। এ বলে তখন কীর্তি বরুণের সঙ্গে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারবো এবার শ্রদ্ধা ঘরের মধ্যে এসে কান্নায় ভেঙে পড়ে। শ্রদ্ধা এখনও বুঝতে পারছে না তার সঙ্গে এসব কিছু কি হচ্ছে। সকল মানুষ এখন তার থেকে আলাদা হয়ে গিয়েছে, এখন শ্রদ্ধাকে একটা ঘরের মধ্যে থাকতে হয়, কেউ তাকে এখন মানুষ বলেই গণ্য করে না, সকলেই তাকে দেবী মানতে শুরু করে দিয়েছে। পরের দিন দেখা যাবে যে এবার স্যুট কাপড় পরে বাইরে বেরিয়ে আসে অভয়। অভয়ের হাতে তখন একটু কাটা দাগ দেখতে পায়। সেখানে এসে বলে, কি ব্যাপার অভয়, তোমার হাতে ওটা কি হয়েছে দেখি তো। কিছুক্ষণ পরে রোশনি এখানে এসে বলে, অভয়, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি শ্রদ্ধা দেবীর সঙ্গে কোনো খারাপ আচরণ করো না, গতকালকে তুমি কি করেছো তার প্রমাণ তো হাতে নাতে পেয়ে গিয়েছো। তখনই রোশনির দিকে তাকে বলে, সেটা রোশনি, আর কোনো কথা বলবে না, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, তাই আমাকে এসব কিছু তুমি বোঝাতে এসো না। এসব কিছু শোনার পর অভয়ের মা তখন বলে, অভয়, তুই আবার শুরু করে দিয়েছিস? হ্যাঁ, তোকে না বলেছি কোনোভাবেই শ্রদ্ধা দেবীকে তুই অপমান করে কথা বলবি না, আর কোনোভাবে অপমান করে কথা বললে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না, আমি কিন্তু এটা স্পষ্ট জানিয়ে দিলাম। অভয় তখন রোশনির দিকে তাকিয়ে বলে, তোমাকে আর কি বলবো, যে জায়গায় আমার মা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কিছুক্ষণ পরে মহল্লা থেকে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে আর তখনই শ্রদ্ধা দেবী বলে চিল্লাতে শুরু করে। যখনই শ্রদ্ধার কাছে আসতে তখন রোশনি পা দিয়ে সে মহিলাটিকে ফেলে দেয় আর মহিলার হাত থেকে বাচ্চাটি যখনই পড়ে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা তাকে ধরে ফেলে। আর এতে করে সকলে আবারও শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকতে শুরু করে আর রোশনি এই সুযোগে আবারও বলতে শুরু করে, জয় শ্রদ্ধা দেবীর জয়, জয় শ্রদ্ধা দেবীর জয়। এসব কিছু শোনার পর পরিবারের সকলে আবারও শ্রদ্ধাকে ভক্তি করতে শুরু করে। শ্রদ্ধাকে খুশি করার জন্য তারা বিভিন্ন রকম পুজোর আয়োজন করতে শুরু করে। এসব কিছু দেখার পর তখনই শ্রদ্ধা আবারও বুঝতে পারে যে এখানে কোনো না কোনো ঘাবলা আছে, নিশ্চয় আমাকে ফাঁসানোর জন্য এই সমস্ত কিছু প্ল্যান করে করা হচ্ছে। কিছুক্ষণ পরই দেখা যাবে শ্রদ্ধার মাথার মধ্যে জল ডালতে শুরু করে আর তখনই পাড়া মহল্লার গ্রামের সকলে তাকে ভক্তি করতে শুরু করে। এসব কিছু দেখার পর শ্রদ্ধার মনে আর কোনোভাবেই শান্তি ফিরে আসছে না। শ্রদ্ধা এখনও বুঝতে পারছে না তার সঙ্গে এসব কিছু কি হচ্ছে, কিভাবে সে এখান থেকে বেরিয়ে পড়বে, কিছুই বুঝতে পারছে না। যে মানুষগুলো তার এতটা আপন ছিল, যে মানুষগুলো এতটা কাছের ছিল, সে মানুষগুলো আজকে তাকে একা করে দিয়েছে। কিছুক্ষণ পরেই বরুণ অভয়ের ঘরে আসে। অভয় তখন বরুণকে বলে, তুই কোনোভাবে এসব কিছু বিশ্বাস করছিস না তো? বরুণ তখন বলে, আমি কোনোভাবেই এসব কিছু বিশ্বাস করছি না, এত বছর যাবৎ আমি শ্রদ্ধাকে দেখে এসেছি, শ্রদ্ধা কোনোভাবেই দেবী হতে পারে না, আর আমি সবটাই জানি, কীর্তির মুখ থেকে আমি সমস্তটাই জানতে পেরেছি। এইসব কিছু কীর্তি এবং
রোশনির প্ল্যান। এ বলে তখন অভয় এবং বরুণ দুজনে মিলে প্ল্যান করে যাতে করে কোনোভাবেই শ্রদ্ধাকে দেবী বলা না হয়। এদিকে শ্রদ্ধাকে ঘরের মধ্যে নিয়ে আসে। কিছুক্ষণ পরেই বরুণ সেখানে চলে আসে। বরুণ তখন তাকিয়ে থাকে আর তখনই বরুণ বলে, জয় শ্রদ্ধা দেবীর জয়, আমিও ভক্তি করতে চাই। এসব কিছু দেখার পর পিসিমণি তখন বলে ওঠে, কী রে বরুণ, হঠাৎ করে তোর এভাবে ভক্তি জন্মে উঠলো? কিছুক্ষণ আগেও তো শ্রদ্ধাকে নানাভাবে অপমান করছিলি, তাকে মানুষ বলে গণ্য করছিলি, আর এখন দেবী মানতে শুরু করে দিয়েছিস। তখনই বরুণ বলে ওঠে, কি করব, আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি শ্রদ্ধা দেবী, আপনার জন্যই তো আমি চাকরিটা পেয়েছি, আপনার কৃপায় আমি আসলে চাকরিটা পেয়েছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সেটাই বুঝতে পারছি না। এই বলে তখন পিসিমণি আর অভয়ের মায়ের সামনে ভক্তি করতে শুরু করে বরুণ। অভয়ের মা আর ঋতু পিসি সেখান থেকে চলে যায়। আর বরুণ তখনই আবার শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, আমি কিন্তু এইসব কিছু বিশ্বাস করি না, তাই আমি এবং অভয় মিলে প্ল্যান করেছি আজকে রাতের মধ্যেই অভয় এবং তুমি দুজনে পালিয়ে যাবে, এই বাড়িতে থাকবে না। এদিকে রোশনি আগে থেকেই সেই ঘরের মধ্যে ক্যামেরা ফিট করে রাখে যাতে করে সমস্ত তথ্য রোশনি হাতে পেয়ে যায়। তখনই মোবাইলে ভিডিওটা চালিয়ে রোশনি তখন বলে, কি ভেবেছিলে এত সহজে আমার হাত থেকে তোমরা ছাড় পেয়ে যাবে? এবার একদম হাঁটু বেঁধে নেমেছি, এবার কোনোভাবেই তুমি আমার থেকে পালাতে পারবে না। আজকে রাতেই তোমার পর্দাটা ফাঁস করে দেব, আজকে রাতেই তুমি দেখবে আমি কি করতে পারি। রাতের অন্ধকারে কাপড় চোপড় ব্যাগের মধ্যে ভরে নেয় শ্রদ্ধা হঠাৎ করে মনে করতে থাকে, আমার কেন জানি মনে হচ্ছে এসব কিছু ভুল, আমার এসব কিছু কেন মনে হচ্ছে। হঠাৎ করে দেখা যাবে একটা প্যারেগের মধ্যে তার ব্যাগটা আটকে যায়। আর তখনই শ্রদ্ধা মনে মনে বলে, না, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি তো একটা ভালো কাজের জন্যই বাইরে বের হচ্ছি, কিন্তু আমাকে এসব কিছু কিসের ইঙ্গিত দিচ্ছে সেটাই বুঝতে পারছি না। দেবী শ্রদ্ধাকে বাইরে থেকে পাহারা দিতে থাকে ঋতুপিসি আর আরতি। কিছুক্ষণ পরই বরুণ সেখানে চলে আসে। বরুণ এসে ঋতুপিসিকে নানা খাবারের লোভ দেখিয়ে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ঋতুপিসি তখন বলে, আমি কোনোভাবেই যেতে পারবো না, এখানে দেবী শ্রদ্ধা রয়েছে, তাকে পাহারা দিয়ে রাখতে হবে। তখনই আবার বরুণ বলে ওঠে, আমি তো আছি তাই না, আমি দেখে রাখবো, তুমি বরং সমুচা খেয়ে আসো। একথা শোনার পর তখনই ঋতুপিসি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার উপর ভরসা করে আমি কিন্তু যাচ্ছি। বরুণ তখন বলে, আচ্ছা ঠিক আছে। এ বলে তখন ঋতুপিসিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরই অভয় সেখানে চলে আসে। অভয় তখন শ্রদ্ধার ঘরে ঢুকে আর শ্রদ্ধাকে বলে, চলো শ্রদ্ধা, এক্ষুনি আমাদেরকে এখান থেকে পালাতে হবে। অভয়ের দিকে তাকিয়ে শ্রদ্ধা বলে, আমার মন কেমন জানি ছটফট করছে। অন্যদিকে রোশনি এবার শ্রদ্ধাকে ফাঁসানোর জন্য মন্দির থেকে মূর্তি চুরি করতে আসে। গ্রামবাসী মহল্লার সকলেই তাকে হাতে নাতে ধরে ফেলে। রোশনি তখন বলে, আমি তো সামান্য একটা মূর্তি চুরি করছি, এভাবে তোমরা আমাকে ধরে ফেলেছো, কিন্তু দেবী শ্রদ্ধাকে নিয়ে যে পালাচ্ছে তাকে কি করে ধরবে? গ্রামের মহিলারা তখন বলে, কে সে? তখনই বলে, অভয় নিয়ে পালাচ্ছে। রোশনি তখন গ্রামবাসী সকলকে নিয়ে অভয়ের বাড়িতে হাজির হয়। এই ছিল আপডেট।